বেআইনি মজুতদারি বাড়ছে, কালো বাজারি বাড়ছে, বাজারে কোনো কোনো সামগ্রীর কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই। রেশনের দোকানের সাপ্তাহিক আপনার যে বিষয়গুলো পাওয়ার কথা, এক সপ্তাহের জিনিস 4 সপ্তাহ ঘুরো সবগুলো আপনারা ঘরে তুলে নিতে পারছেন না। রেশন দোকানের মালিক পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার সামগ্রী বাড়ছে না। বামফ্রন্ট সরকারের সময় নির্দিষ্ট সামগ্রীর বাইরেও যে কয়েকটা সামগ্রী দেওয়ার জন্য টাকা আগাম দেওয়া হতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, এরা বর্তমান যে সরকার তারাও কিছু বাড়াবার চেষ্টা করেছিল, নতুন নতুন সামগ্রী দিবে বলেছিল, এগুলি সব বন্ধ। জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায় না। কাজ নাই, গ্রামেও কাজ নাই, শহরেও কাজ নাই। গ্রামের মূল কাজ ছিল একটা সময়ে লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে বামপন্থীরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রেগার যে দাবি আদায় করেছিল। ত্রিপুরায় বছর 100 দিনের মধ্যে 90 থেকে 94 দিন আমরা তুলে নিয়েছিলাম রেকর্ড। প্রতি বছর ভারতবর্ষে ত্রিপুরা রেগার কাজের দিন সৃষ্টি করার ক্ষেত্রে প্রথম 5-এর মধ্যে একটা রাজ্য ছিল, কখনো কখনো প্রথম হতো। মজুরি প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই পেতেন। কেন্দ্র থেকে টাকা আসতে যখন দেরি হতো, ব্যাংকের মাধ্যমে কেন্দ্র থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত কেন্দ্রের টাকার জন্য বামফ্রন্ট সরকার অপেক্ষা করত না। টাকা আসবে ধরে নিয়ে রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে রেগার শ্রমিকদের মজুরি 10 থেকে 15 দিনের মধ্যে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। এখন কোথায় 20, 22, 25, 30 সারা বছরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর টাকা। তারপর মন্ডলের লোকরা ব্যাংক থেকে যখন আপনারা টাকা তুলতে যাচ্ছেন সেখানে ভাগ বসাবার চেষ্টা করছে। এগুলো আমার কথা না, আপনাদের বক্তব্য, সারা রাজ্যের বক্তব্য। নগরের ক্ষেত্র তাই। এর বাইরে বামফ্রন্ট সরকারের সময় সরকারের 30 থেকে 32টা দপ্তর আছে। সবগুলো দপ্তরের কাজ একরকম না। 20 থেকে 22টা দপ্তর, রাস্তা, বিদ্যুৎ, সেচ, স্কুল বাড়ি তৈরি, হাসপাতাল বাড়ি তৈরি, পানীয় জলের ব্যবস্থা করা, এই মাছের চাষে সাহায্য করা, ফলের চাষে সাহায্য করা, পশুপালনের সাহায্য করা, এই সমস্ত মিলিয়ে প্রায় 20 থেকে 22টা দপ্তর। বামফ্রন্ট সরকার শুধু রেগার কাজের মধ্য দিয়ে শ্রমজীবী অংশের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত, মোটেই ঘটনা তা না। দিলে সর্বোচ্চ 90 থেকে 94 দিন, 365 দিনের বাকি দিন কে হবে? রেগার কাজে যতদিনের সুযোগ দেওয়া হতো তার দ্বিগুণ সুযোগ এই যে 20টা 22টা দপ্তরের কথা বলছে, এই দপ্তরের মাধ্যমে মানুষের মজুরির ব্যবস্থা বামফ্রন্ট সরকার করেছে। অনাহার বন্ধ হয়েছে, অর্ধাহার বন্ধ হয়েছে, অনাহার মৃত্যু বন্ধ হয়েছে, অনাহারের যন্ত্রণা থেকে বাঁচবার জন্য সন্তান বিক্রি বন্ধ হয়েছে, রাজ্যান্তরিত হওয়া বন্ধ হয়েছে।
বরং বাইরের রাজ্যের লোক কাজের সন্ধানে ত্রিপুরায় চলে আসতেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের রেগা এবং টুয়েলভ আমি বললাম কাজ নাই, বাকি যে 20টা দপ্তর কোথায় কাজ? শুনছিলেন তাপস দত্ত বলছিলেন, বন্যার পরের অবস্থার কথাও উল্লেখ করবার চেষ্টা করেছিলেন। আমাদের রাজ্যের শিক্ষক কেরানি কর্মচারী বাদ দিলে পর দৈনন্দিন পরিশ্রমের বিনিময়ে অর্জিত যে উপার্জন, দৈনিক মজুরি, তার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গ্রাম শহরে সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়িতে ফিরে যাওয়ার পথে চাল ডাল নুন তেল নিয়ে ফিরেন। সারাদিনে একবার রান্না করে গোটা পরিবার নিয়ে তারা খাওয়ার ব্যবস্থা করে বেঁচে থাকতেন। সব বন্ধ। বাঁচবেন কি করে? অর্ধাহার, বলতে চায় না লজ্জায়। খাওয়া হয়েছে, চুপ করে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া। আগে ছেলেরা যেত, এখন দেখা যাচ্ছে মেয়েরাও যাচ্ছে। গত 3 দিন 4 দিন আগে আমি দেখলাম আমাদের রাজ্য থেকে যে লক্ষাধিক ছেলে মেয়ে বাইরে গেছে, তার মধ্যে মেয়ের সংখ্যা হবে প্রায় 15 থেকে 22,000, এবং এর মধ্যে উপজাতি ছেলে মেয়ের সংখ্যা, মুসলিম ছেলে মেয়ের সংখ্যা বেশি। বাঁচবে কি করে মানুষ? সরকারটা তাহলে কোথায়? খোঁজ নেওয়ার কেউ আছেন? জানবার চেষ্টা করছেন কেউ? কেউ জানবার চেষ্টা করছে না। এই যে পূজা গেল, দুর্গোৎসব 1 মাস ব্যাপী, মহালয়া থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত দোকানে জিনিসপত্র কেনা বেচা হয়েছে। আমি বিলোনিয়ার ব্যবসায়ী বন্ধু যারা দূর থেকে শুনছেন অথবা সামনে দাঁড়িয়ে বসে শুনছেন, আমি তাদের কাছে সবিনয়ে জিজ্ঞেস করছি, এর আগের 5টা পূজায় কেনা বেচারা আপনারা যা করেছেন, এবার তারা নিজেরাই বলছেন আগরতলা শহর কোথায় লোক, কোথায় ক্রেতা? আমরা ধার দেনা করে স্ত্রীর সোনা দানা বন্ধক দিয়ে একটা পুঁজির ব্যবস্থা করে পূজার সময় কিছু বেচা বিক্রি করে বছরটা চলবে আনলাম, কিন্তু লুকিত আসছে না। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ, প্রায় 70 থেকে 75% মানুষ গ্রামে বাস করেন। তারাই তো বাজারে যাবেন, তারাই তো ক্রেতা। তাদের কাজ নাই, রোজগার নাই, বাজারে যাবেন কেন? কি করতে যাবেন? দোকানে কেনা বেচা কি করে হবে? ব্যবসায়ীদেরও মুখ ভার, এবং তারা এখন ক্ষুব্ধ হচ্ছেন। পরিবর্তনের স্লোগানে আমাদের ব্যবসায়ীরা বন্ধুদের, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী যারা, আমি ছোট মাঝারিদের কথা বলছি না, তারাই সবচাইতে বেশি উৎফুল্ল হয়েছিলেন। এখন তাদেরই মন বেজার, মুখ কালো। সরাসরি যেমন বিক্রি হচ্ছে না, পাইকারি ব্যবসার মাধ্যমে গ্রামের বাজারে ছোট মাঝারি ব্যবসায়ীরা যারা আগরতলার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস আনতেন, তারা এখন আনতে যাচ্ছে না। বেচবেন কোথায়? কে কিনবে? পয়সা কোথায়? ফলে সব দিক থেকে তারা আক্রান্ত হচ্ছে। পরিস্থিতির এরকম একটা জায়গায় চলে গেছে। অনার মৃত্যু তো আছে, সন্তান বিক্রি হচ্ছে, এবং সরকার এগুলো স্বীকার করতে চাইছে না। আপনি স্বীকার করলেই কি সত্যটা অসত্য হবে? সূর্য চাঁদ হবে না, চাঁদ সূর্য হবে। কে তার জবাব দেবে? জবাব দেওয়ার কোন সরকার আছে? এই পুজোর সময় এই যে পরিস্থিতি, ফুর্তি করছে মন্ত্রীরা। আগরতলায় আপনার দশমী 4 দিন পর হবে, মন্ত্রীরা সেখানে সন্ধ্যার পর শহরের কেন্দ্রস্থলে ঢাকঢোল পিটিয়ে, মানে বাজনা টাজনা বাজিয়ে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সমস্ত মন্ত্রীদের নিয়ে সেখানে নাচ গানের আসর বসছে, কেরাবেন হচ্ছে। বুঝবারই উপায় নাই যে দেশে রাজ্যের অবস্থাটা কি। তাদের এই ফুর্তির বহর দেখে দায়িত্বজ্ঞানহীনের হলে পড়ে যা হয় তাই হয়েছে। মানুষ প্রশ্ন করেছে কি হচ্ছে এটা, জবাব পাবেন কোথায়? কে জবাব দেবে? বেকার সমস্যা,
শুনছিলেন তাপস দত্ত বলছিলেন 18 নির্বাচনে সবচেয়ে বেশি যারা বিভ্রান্ত হয়েছিলেন যুবাংশ, আমাদের ঘরের ছেলে মেয়েরাও পাস করেই চাকরি চাই। আর চাকরির তো একটা সীমাবদ্ধতা আছে। একটা রাজ্যের লোক সংখ্যা 40-42 লক্ষ, সেখানে সরকারি চাকরি কতজন পেতে পারেন? 1,65,70,000 কর্মচারী ইতিমধ্যেই হয়েছে, আর কত হতে পারে? তারপরেও বামফ্রন্ট সরকার প্রতি বছর 6 থেকে 7 থেকে 10,000 সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করত। আধা সরকারি বেসরকারি নানা কাজের সন্ধান করে দেওয়ার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করত। এই পরিস্থিতিতে বিজেপির স্লোগান কি? মিস কল। ভোটের আগে যারা করবে, ভোটের পর সরকার তৈরি হলে পর সে নাম্বার দেখে কোনো ইন্টারভিউ লাগবে কিনা কিচ্ছু বলছে না, বলছে তারাই সবার আগে চাকরি পাবে। আমাদের ঘরের ছেলেরাও তো বিভ্রান্ত হয়েছে। এখন অবস্থাটা কি? 6 বছর 9 মাস হয়ে গেল, আমরা ডিসেম্বরে পদার্পণ করেছি, আজকে 10 তারিখ। সামনের মার্চের মাঝামাঝি সময় 7 বছর পূর্ণ হবে। কেন্দ্র সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, ডাবল ইঞ্জিন। এবং যে প্রধানমন্ত্রী এখানে 18 নির্বাচনে বক্তৃতা করে যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলতে পারেনি। হ্যাঁ, অনেক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক কাজ তারা করতে পারেনি। এগুলি করতে গেলে পর কেন্দ্রের সাহায্য চাই। কাজে ভোট দেন, বিজেপিকে সরকারে বসান, কেন্দ্র আমরা আছি, রাজ্য আমরা থাকবো। এই 2 ড্রাইভার মিলে একটা গাড়ি চালাবো, গতি বাড়বে এবং সমস্যার সমাধান হবে। বেকারদের সমস্যা সবার আগে সমাধান করব। এখন অবস্থাটা কি? ইন্টারভিউ হচ্ছে, নাম বেরোচ্ছে না, লড়াই করতে হচ্ছে। নাম বেরোচ্ছে, সেখানে নিয়োগ হচ্ছে না। এরকম জায়গায় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, ঘাট ধাক্কা খাচ্ছে। মন্ত্রীর সময় হচ্ছে না, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে, লাঠি পেটা হচ্ছে, জল কামান ছুটছে, কাঁদানা গ্যাস ছুটছে। তারপরেও যখন যেতে চাইছে না, গ্রেপ্তার করছে, গাড়িতে তুলে থানায় নিয়ে যাচ্ছে রাত 6টা 7টা 8টার পর, তারপর ছেড়ে দিচ্ছে। কাউকে জেলখানা তো 2 দিন 3 দিন রাখবার চেষ্টা করছে, নানা ধরনের মামলা তৈরি করছে। এখন যুবকরাই বলছে, হলোটা কি? আপনারা কথা দিয়েছেন, আপনারাই সরকারে আছেন, দিল্লিতে আছেন, এখানেও আছেন, আমরা তো আপনাদের কথাই আপনাদের ভোট দিয়েছি। এখন আপনারা আমাদের চাকরি দিচ্ছেন না কেন? দিচ্ছেন না, কথা বলতে চাইছি, কথাও শুনছেন না। আগে তো মন্ত্রীদের দরজা খুলে সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলে আসতাম, তার কোয়ার্টারে, সচিবালয়ে। এখন কথাই বলা যাচ্ছে না। কি বিষয়টা কি? কি সরকার চলছে? কে জবাব দেবেন? কোথায় জবাব? কোনো জবাব নাই। এই হচ্ছে পরিস্থিতি। শিক্ষা সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় 2টো বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষি ছাড়া, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য। যে কোনো জায়গা থেকে মন্ত্রীদের সঙ্গে কথা বলে গ্রামে একটা স্কুল চাই, 1 বছরের মধ্যে সরকার সেখানে স্কুল বসাতেন। সরকার বুঝতো স্কুল ফুর্তি করার জায়গা না, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মায়েরা বাবারা কি এসে যখন স্কুল চাইছে, তাহলে আশেপাশে স্কুল নাই, তারা বলতেন 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে গিয়ে যদি বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হয়, তাহলে ফিরে এসে আমি যে কাজ করতে যাব, আমি দিনমজুরি করি, ক্ষেত মজুরি করি, কে আমাকে কাজ দেবে? আমার তো ওখানেই 3 ঘন্টা চলে যাবে। কাজে গ্রামে স্কুল দাও, মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে স্কুল দাও, শিক্ষামন্ত্রী আমাদের গ্রামে স্কুল দাও। আমরা দিয়েছি। তারপর দাবি কি?
প্রাইমারি স্কুল তো হলো, এখন তো ছেলে ক্লাস 6 পাস করেছে, 7, 8 পড়বে, তাহলে সিনিয়র বেসিক করতে হবে, সিনিয়র বেসিক দিয়েছি আমরা। 8 পাস করার পর বলছে এবার মাধ্যমিক দ্বাদশ মান, সেটাও আমরা করেছি। এভাবে ত্রিপুরার গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক দ্বাদশ মানের স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন পরিস্থিতিটা কি? এখন যেটা দেখা যাচ্ছে, স্কুলে মাস্টার নাই, 10,323, তাদেরকে তো আগেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোর্টে তারাই বিরোধিতা করেছে বিজেপি সরকার আসার আগেই। তারপর এই সময়ের মধ্যে প্রায় 10 থেকে 12,000 শিক্ষক চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। সেই জায়গাগুলো শূন্য পড়ে আছে, অপূরিত। হেডমাস্টারের অভাব, বাচ্চারা স্কুলে যাচ্ছে, নাম ডাকার মাস্টার নাই, ক্লাস নেওয়ার মাস্টার নাই। পরীক্ষা চলে আসছে, যে বিষয় পড়ায়নি পরীক্ষায় বিষয় বসতে দেখছে, সেই বিষয়ের উপর প্রশ্ন আসছে, সে তো ক্লাসই করেনি, কি জবাব দেবে? উত্তর লিখতে পারছে না, শূন্য পাচ্ছে, পরীক্ষায় ফেল করছে। কি বলবেন আপনি? গ্রামে 4-5টা স্কুল একসাথে করে সরকার বলছে কম ছাত্র, এগুলো চালালে যে বেশি সংখ্যক মাস্টার লাগবে, এগুলো দেওয়ার নাকি ক্ষমতা নাই। কাজেই 5টা-7টা স্কুল একসাথে করে একটা স্কুল তৈরি করছে। কোনো কোনো জায়গায় এই স্কুল বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। তারা সেখানে বেতনের বিনিময়ে বাচ্চাদের পড়াবার চেষ্টা করছে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকের ছেলে মেয়ে কি করে পড়বে? গরিবের শিক্ষার সুযোগ, জন্মগত অধিকার হরণ করছে। কলেজে প্রিন্সিপাল নাই, বিষয় শিক্ষক নাই, অধ্যাপক নাই, একই সমস্যা কলেজগুলোতে। তাহলে কি দাঁড়ালো? এই পরিবর্তনের জন্য ত্রিপুরার মানুষ ভোট দিয়ে এই সরকারকে এখানে এনেছে। স্বাস্থ্য, গ্রামে গ্রামে বড় হাসপাতাল না হোক, প্রাথমিক পর্যায়ের পঞ্চায়েত স্তরে স্বাস্থ্যকর্মী দিয়ে জ্বর, মাথা ব্যথা, পেটের রোগ, গা ছমছম করে, ব্যথা বেদনা করে, সাধারণত এই বিষয় নিয়ে কোথায় কোথায় গ্রামের মানুষ আসা যাওয়ার গাড়ি ভাড়া খরচ করে কেন বড় বড় হাসপাতালে যাবেন? গ্রামের মধ্যেই তো এটা হতে পারে। প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা এগুলো তৈরি করে দিয়েছিলাম। স্বাস্থ্যকর্মী ছিলেন, প্রাথমিকভাবে ওষুধ দিতেন, যখন বুঝতে পারতেন এটার চিকিৎসা তার নিয়ন্ত্রণের বাইরে, তারপর পরামর্শ দিতেন। প্রাথমিকভাবে কিছু ওষুধ দিলাম, এরপরে আপনারা একটু বড় হাসপাতালে যান। এখন হাসপাতাল আছে, ডাক্তারের অভাব। যত রোগীর পিছে, যত লোকের সংখ্যার ভিত্তিতে যত ডাক্তার দরকার, ত্রিপুরা হাসপাতালে সেই ডাক্তার নাই। ডাক্তার তো আছে, বামফ্রন্ট সরকারই তো ডাক্তার তৈরি করবার প্রতিষ্ঠান ত্রিপুরায় প্রতিষ্ঠিত করেছে। এখন দুটো এরকম মেডিকেল কলেজ আছে, কয়েক শত ডাক্তারি পাস করে, MBBS পাস করে ছেলেরা মেয়ের অপেক্ষা করছে, তাদেরকে নিয়োগ করছে না। ডাক্তার থাকলে হাসপাতালে নার্স লাগবে। নার্স পড়বার জন্য আগে ত্রিপুরার বাইরে যেতে হতো। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় সরকারিভাবে এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের সাহায্য করে এখানে নার্সের শিক্ষা যাতে শিক্ষিত হতে পারে, ছেলে মেয়ে, আগে শুধু মেয়েরা ছিল, বামফ্রন্ট সরকার ছেলেদেরও এই নার্সের শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে। নার্সের শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেরা মেয়েরা শত শত অপেক্ষা করছে, নিয়োগ নাই। হাসপাতালে নার্সের অভাব। স্বাস্থ্যকর্মী ডাক্তার এবং নার্সকে সাহায্য করবে। ত্রিপুরার বাইরে গিয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আস্তে 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 হতো। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় এরকম প্রতিষ্ঠা করেছে। শত শত ছেলে মেয়ে সেখান থেকে পাশ করে বেরোচ্ছে। এরা এখন দিল্লিতে যান পাবেন, গুয়াহাটি যান পাবেন, এমনকি কলকাতা যাই পাবেন ত্রিপুরার ছেলে মেয়ে। কিন্তু ত্রিপুরার হাসপাতালে তাদের কাজ হচ্ছে না, হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অভাব। ব্যাপারটা কি? এই সরকার নিয়োগ করছে না। হাসপাতালে যাচ্ছেন, বামফ্রন্ট সরকার সমস্ত ঔষধ বিনা পয়সা দিতে পারতো, এই দাবি তো আমরা করবো না। ওষুধ তো কথা কেন বলবো? 10টা ওষুধ হলে
3টা 4টা 5টা ওষুধ অন্তত বামফ্রন্ট সরকার তার নিজের তহবিল থেকে টাকা দিয়ে গরিব নির্বিত মানুষকে সাহায্য করতেন। এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। এখন তো কোনো ওষুধই দিচ্ছে না। ছোটখাটো অপারেশন, সুই সুতো ব্যান্ডেজ গজ সমস্ত আপনাকে কিনে দিতে হবে। গ্রামের হাসপাতালে ডাক্তারবাবু রুগীকে ভর্তি করাতে সাহস পায় না, কারণ ভর্তি করালে খাবার দিতে হবে, টাকা নাই। বলছে আগরতলায় চলে যাও, ডিস্ট্রিক্ট হাসপাতালে চলে যাও। বলে কি করে যাব, গাড়ি ঘোড়া কোথায় পাবো? বলে অ্যাম্বুলেন্স আছে, নিয়ে যাও। তারা খুশি হলেন। অ্যাম্বুলেন্সের সামনে যাওয়ার পর বলছেন তেল কিন্তু তোমাদের কিনতে হবে, পেট্রোল ডিজেল তোমাদের কিনতে হবে, আমাদের কাছে টাকা নেই, থাকলে পেট্রোল ডিজেল কিনে অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাও। কি অদ্ভুত কথা। ওষুধ কিনবার পয়সা যার নাই, সে অ্যাম্বুলেন্স নিয়ে বিলুনিয়া থেকে যদি আগরতলায় যেতে চায়, তার পেট্রোল ডিজেলের দাম তার বহন করতে হবে। কোন সরকার, কাদের হাতে এই সরকারটা গিয়ে পৌঁছল? বামফ্রন্ট সরকারের আমলে এরকম ছিল? আমি জিজ্ঞেস করছি, এমনকি যারা বিজেপি করার দূর থেকে কথা শুনছেন তাদের কাছে সবিনয় জিজ্ঞেস করছি, এটা কি আপনাদের অভিজ্ঞতা? বামফ্রন্ট সরকারের সময় এরকম ছিল? এরকম একটা জায়গায় এই সরকারটা ত্রিপুরাকে নিয়ে গেছে। কৃষি এবং কৃষক আমাদের রাজ্যে তাদের সংখ্যা সবচেয়ে বেশি, গ্রামের বেশিরভাগ মানুষ তারা। আমাদের সারা ভারতবর্ষ দেশের 70 থেকে 72 কোটি মানুষ গ্রামে বসবাস করেন, তাদের বড় অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। আমাদের দেশের অর্থনীতি এখনো মূলত কৃষির উপর নির্ভরশীল। আমি সারা ভারতবর্ষের কথা নাইবা বললাম সময় বাঁচাবার জন্য। ত্রিপুরার অবস্থাটা কি? আমি পেছনে যেতে চাইছি না। বামফ্রন্ট সরকার কি করত? প্রথম, উৎপাদনযোগ্য জমি 1 ফসলিকে 2 ফসলি করতে হবে, 2 ফসলিকে 3 ফসলি করতে হবে। করতে গেলে কি করতে হবে? সেচের জলের ব্যবস্থা করতে হবে। কর্ষণযোগ্য জমির 98 ভাগে সেচের ব্যবস্থা বামফ্রন্ট সরকার করেছিল। সেচের মেশিন বসিয়েছে, বিদ্যুতের লাইন নিয়ে গেছে, ড্রেন করেছে জমির আইলের পাশ দিয়ে, সেই মেশিন দিয়ে জল তুলে ড্রেন দিয়ে মাঠে জলসেচের ব্যবস্থা করেছে। ফসলের উৎপাদন বেড়েছে, বাইরে থেকে আমদানি কমেছে। তারপরে প্রশ্ন আসলো ভালো বীজ, বাইরে থেকে আনতে গিয়ে দেখা গেল সেই বীজ ভালো হচ্ছে না। বামফ্রন্ট সরকার নিজে উদ্যোগ নিয়ে কৃষি দপ্তরকে যুক্ত করে উন্নত মানের কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের একসাথে করে এখানেই এই উন্নত মানের বীজ তৈরি করে সস্তায় কৃষকদেরকে বামফ্রন্ট সরকার দেওয়ার ব্যবস্থা করেছে। এগুলো তো কল্পনা। আপনারা এখানে যারা আছেন তাদের একটা বড় অংশ কৃষিকাজের সঙ্গে এখনো যুক্ত। এটাই আপনাদের অভিজ্ঞতা। যন্ত্রপাতি কৃষির শুধু সার বলদের উপর কৃষিকাজ না, ক্রমে ক্রমে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কৃষিকাজের। কৃষকরা এটা চাইছেন। সার বলদ একে রক্ষণাবেক্ষণ করা কঠিন, অসুবিধা হয়। ফলে বামফ্রন্ট সরকারও এই কৃষকরা যাতে আধুনিক যন্ত্রপাতি হাতে নিয়ে কৃষিকাজ করার মধ্য দিয়ে কম শ্রমে বেশি উৎপাদন করতে পারেন, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অর্ধেক দামে বামফ্রন্ট সরকার ভর্তুকিতে কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করত। বাকিটা কৃষক যদি তার কাছে পুঁজি না থাকে, ব্যাংক থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পাওয়ার জন্য বামফ্রন্ট সরকার সেই ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে বলতো কৃষককে এই ঋণ দিতে হবে। এখন আছে এগুলো? কিচ্ছু নাই, সমস্ত বন্ধ। এই যে কমরেড তাপস উল্লেখ করার চেষ্টা করেছেন সঠিকভাবে, গত 41-42 বছরের মধ্যে এমন বন্যা হয়নি ত্রিপুরায়, এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি এবং কৃষকের। ফসল মাটির তলায় চলে গেছে। বিলুনিয়া নিয়ে এসেছিলাম বন্যা 4র্থ দিন 5ম দিনের মাথায়। পার্টির নেতারা বিভিন্ন গ্রামে নিয়ে গেছেন। মাঠের দিকে তাকিয়ে বুঝাই যায় না এগুলো ধানের চাষের মাঠ ছিল, বালুতে ভর্তি, বাড়িঘর ভেঙে তছনছ, মাটির দেওয়াল একটাও নাই, পাকা বাড়ি একটু ঝাঁকুনি খেলে ভেঙে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আমরা লক্ষ্য করেছি। শত শত মানুষ বাড়িঘর ছাড়া গাছের তলায় আশ্রয় নিচ্ছেন, অথবা বাজারে যে দোকানদারি করে
তার মধ্যে একটু জায়গা বেছে নিয়ে ওখানে নারী পুরুষ ছেলে মেয়েরা একসাথে কোনো মতে বেঁচে পড়তে থাকার চেষ্টা করছে। খুঁজমার কোনো লোক নাই। আমরা দাবি করেছিলাম অন্য সাহায্য দূরের কথা, অন্তত যাদের জমি মাটির তলায় চলে গেছে তাদেরকে রেগার কাজ 15-20 দিনের কাজ দিয়ে হাতে টাকা তুলে তারাই তাদের জমিতে কাজ করে জমিটা উদ্ধার করে আবার যাতে চাষ শুরু করতে পারে সাহায্য করুন। কই এখনো পর্যন্ত তা হয়নি। এগুলি বললে তো শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আপনার জলাশয়ের মাছ সমস্ত ভাসিয়ে নিয়ে চলে গেছে। দরকারটা কি? মাছের চাষ যারা করেন তাদেরকে মাছের চারা দিতে হবে। কে দেবে? বামফ্রন্ট সরকার দিত। এখন তোমার সরকার দেওয়া দরকার। স্বাভাবিক সময়ে যেমন দেয়নি, এই বন্যার পরেও দিচ্ছে না। মাছের খাবার দিতে হবে। আধুনিক মাছের খাবার তৈরির জন্য বামফ্রন্ট সরকারের সময়ে কৃষকদের মধ্যে, বেকার যুবকদের মধ্যে মেশিন পত্র কিনে দিয়ে আর্থিক সাহায্য দিয়ে এগুলো তৈরি করতে সাহায্য করত এবং কৃষকদের সেই খাবার সস্তায় পেতে সাহায্য করত সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে। সমস্ত কিছু বন্ধ, কোনো সাহায্য নাই। ফলের বাগান শেষ। পশুপালন, হাঁস মুরগি ছাগল ভেড়া শত শত হাজারে হাজারে ভাসিয়ে নিয়ে গেছে। তাদের দিকে সরকারের দিক থেকে ফিরে তাকাবার সুযোগ আজও হয়নি। দেখেছেন আপনারা মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে মন্ত্রীরা ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, খবর রাখার চেষ্টা করছেন কেমন আছেন, আমরা যে সাহায্য করতে চাইছি পাচ্ছেন কিনা। কি প্রশ্ন করবেন? দিচ্ছেনই তো না কিছু। সব মিলিয়ে তাদের পছন্দের কিছু কৃষককে 1000 টাকা করে ব্যাংকে দিয়েছেন। 1000 টাকা দিয়ে তার কি হবে? রেগার কাজ করলেই তো তার কাছাকাছি তার মজুরি পাওয়ার কথা, একদিনের মজুরি। এটা দিয়ে কি হবে? যার মাঠ সমস্ত মাটির তলায় চলে গেছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, একটা দারুণ সংকটের মধ্য দিয়ে আমরা চলছি। আমি কর্মচারীদের কথা বলবো। 18 নির্বাচনে যারা সবচাইতে বেশি যুবকদের পাশাপাশি বিভ্রান্ত হয়েছিলেন, 15 দিন আগে দেখা গেল চেহারা অন্যরকম। 7 সেন্ট্রাল পে কমিশন। কর্মচারী বন্ধুদের মধ্যে বা যারা রিটায়ার করেছেন, দূর থেকে যারা শুনছেন বা এখনো আছেন, দেখে আসি মানিক সরকার কি বলে, তাদের উদ্দেশ্য বলছি, একটু শুনবার চেষ্টা করবেন। কি সর্বনাশ করেছেন এখন হারে হারে টের পাচ্ছেন। 20,000 যাদের মাসিক বেতন সপ্তম পে কমিশন পেলে পরে 40 হবে, 40টা 80 হবে, 80টা 1,20,000 হবে, আরো কত রকমের ভর্তুকি। মাথা খারাপ হয়ে গেছে। 15 দিন আগে যারা বামফ্রন্টের জয়ধ্বনি দিয়ে উদ্বাহ করে আবার সরকার তৈরি করার স্লোগান দিয়েছে, তাদের মাথা গুলমাল হয়ে গেল। দেখা যাচ্ছে মিছিলে কম যাচ্ছেন, পাড়ার মিটিংয়ে কম আসছেন, ঘরে গিয়ে তারাই স্ত্রীকে বিভ্রান্ত করছেন, মেয়েকে বিভ্রান্ত করছেন, ছেলেকে বিভ্রান্ত করছেন। ঠিক আছে, ডিএফ করেছ, টিওএফ করেছ, নারী সমিতি করেছ, মিছিলে গেছ, ঠিক আছে, এখন আর যাবে না। এবার পরিবর্তনের স্লোগান এসছে। অঙ্ক কষে বাড়িতে বসে ক্লাস নিচ্ছেন, বুঝিয়ে বলছেন এইভাবে এদের ভোট দিয়ে জিতে আনতে পারলে পর আমাদেরটাকে এভাবে বাড়বে, বাড়লে পর সাইকেল তো স্কুটার হবে, স্কুটার তো অ্যাম্বাসেডার হবে, ছোট্ট বাড়ি তো বড় বাড়ি হবে, মাটির ঘর দালান হবে। স্বপ্ন দেখছেন, মাথা খারাপ হয়ে গেছে। একটা কর্মচারী, তার বাড়িতে 3 থেকে 5 জন ভোট, যিনি আয় করেন, তিনি যদি ঘরে বসে স্ত্রী ছেলে মেয়ে ছোট ভাই তাদেরকে বুঝিয়ে বলেন, তাদের তো এর বাইরে যা ক্ষমতা কম, একটা ছোট্ট অংশ বাদ দিলে পর এরাই তো ভোট দিয়েছে। এখন 7 বছর হচ্ছে, কোথায় 7 সেন্ট্রাল পে কমিশন? আরে দিয়েই তো পাচ্ছেন না। এখনো তো 23টা দিয়ে বাকি আছে, এখনো 23টা দিয়ে বাকি আছে। বামফ্রন্ট সরকার দিতে পারেনি, কিন্তু প্রত্যেক বছর 2টা করে দিয়ে দিত। যেগুলি জমতাম বলতেন আমরা দেখি টাকার ব্যবস্থা করতে পারলে পর সামনের সময় আরো বেশি পরিমাণ টাকা দিয়ে আপনার এই ডিএর যে গ্যাপটা, এটাকে আমরা কাভার করতে পারি কিনা। এগুলি বলবার লোক কোথায় এখন? আমরা জিজ্ঞেস করতে চাই। কর্মচারী বন্ধুরা, শিক্ষক বন্ধুরা, তারা এখন উপলব্ধি করতে পারছেন কি সর্বনাশ করেছি। যে হাসতে টিম দিত
একটা সোনার ডিম, পেট চিরেছেন, ভেতরে অনেক সোনার ডিম আছে। এখন দেখছেন কোনো ডিমই নাই। আগে যে একটা পেতেন এটাও পাচ্ছেন না, হাঁসটাকেও মেরে ফেলেছেন। এখন তো চোখের জল ফেলছেন কিন্তু মানুষ যাতে না দেখে, কপালে হাত দিচ্ছেন, মানুষ দেখলে পরে বুকটা ফিরিয়ে নিচ্ছেন। এই সর্বনাশ করেছেন। এখন উপলব্ধি করার চেষ্টা করছেন কোথায় আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ। এটা সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অস্বাভাবিক অর্থনৈতিক সংকট চলছে। তাহলে এই অবস্থা শুধু কি চলছে বললেই হবে? আপনাদের শুনলেই হবে? আমরাও বললাম বলেই কি আমাদের দায়িত্ব শেষ? না, এটাকে তো চলতে দেওয়া যায় না। পরিবর্তন চাই। এরা যেমন পরিবর্তনের স্লোগান দিয়ে বামফ্রন্ট সরকার হটিয়ে সরকারে এসছে, 7 বছর হয়ে গেল। আপনাদের এখন নতুন করে এই চলমান যে সর্বনাশা পরিস্থিতি, এর পরিবর্তন চাই, এটার বিরুদ্ধে আপনাদেরকেও সেখানে স্লোগান তুলতে হবে। সমস্যার সমাধান করো। প্রতারক, এই সরকারটা প্রতারক, প্রবঞ্চক, অসত্য প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে বিভ্রান্ত করে মানুষের ভোট নিয়ে সরকার দ্বিতীয়বারে যে ভোট হলো 23-এ, সেখানে এরা তো পরাস্ত হয়েছিল। কত ভোট পেয়েছে? 39 ভোট পেয়েছে, 51 থেকে 39, আসন 44। তাহলে 5 বছরের মধ্যে 11 ভাগ ভোট কি করে কমলো? আসন কি করে সেখানে 8টা 10টা কমে গেল? বাঁচালো কে? তীব্রমথা, প্রতারক। বিজেপির বিরুদ্ধে স্লোগান, কারণ বুঝতে পারছে বিজেপির পক্ষে স্লোগান দিলে অসুবিধা হবে। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিজেপি বিরোধী মানুষ যারা, বিশেষ করে উপজাতি, তারা যাতে বামফ্রন্টের দিকে ফিরে আসতে না পারে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দিতে না পারে। যদি দেয়, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার তৈরি করবে। এরা অনুপজাতি বিদ্বেষী, বামফ্রন্ট বিদ্বেষী, কমিউনিস্ট বিদ্বেষী, গরিব বিদ্বেষী। এটাই তো রাজেন্দ্র শাসনের অভিজ্ঞতা ত্রিপুরার কাছে। এই জায়গায় কৌশল করে এরা বিজেপি বিরোধী স্লোগান দিয়ে 19 ভাগ ভোট নিল, 13টা আসনে জিতল। 5 মাস 6 মাসের ব্যবধানে যে বিজেপির বিরুদ্ধে কথা বলে 13টা আসনে জিতল, 19টা ভোট নিল। এরা এই সরকারে গেল, 2টো মন্ত্রী তাদের হলো। এখন জিজ্ঞেস করবেন না যে তোমরা আমাদের এভাবে প্রতারণা করলে? এডিসি এদের হাতে 4 বছর হয়ে গেল, তীব্রমথা চালাচ্ছে, চরম দুর্নীতি চলছে। মাসের শেষে কবে বেতন পাবে? এডিসিতে যারা কাজ করে তাদের কোনো নিশ্চয়তা নাই। রাস্তাঘাট, জল, কল, কোনো কিছু সেখানে সারাই হচ্ছে না। স্কুলে মাস্টার নাই, ভ্রুক্ষেপ নাই। হাসপাতালে ডাক্তার নাই, ভ্রুক্ষেপ নাই। ঔষধ নাই, ভ্রুক্ষেপ নাই। বন্যায় এই যে ভেসে গেল, বাড়িঘর ভেঙে ফেললো, খোঁজ নেওয়ার কেউ নাই। কথায় কথায় দেখা যাচ্ছে তীব্রমথার নেতা দিল্লি যাচ্ছেন, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী, তাদের সঙ্গে কথা বলছেন, হাত জোড় করছেন, খিলখিল করে হাসছেন। আমি দেখলাম আজকেও দৈনিক সংবাদ পত্রিকায় ছবি বেরিয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তার বোনকে নিয়ে, যিনি তীব্রমথার কিন্তু বিজেপির পদ নিয়ে লোকসভায় দাঁড়ালেন, জিতলেন। তাকে নিয়ে দেখা করতে গেছেন ত্রিপুরায়, একবার দেখে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনাদের জানার জন্য বলছি, গতকালকে এই দিল্লিতেই মণিপুরের লোকরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদের নিয়ে অবস্থান করে 19 মাস হলো জ্বলছে মণিপুর। উপজাতির আক্রান্ত, অনুপজাতি, মণিপুরীয় অংশের মানুষ, তাদের মধ্যে বিভাজন চলছে। সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডল নাই, প্রশাসন নাই, আইন নাই, শৃঙ্খলা নাই। একবার স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, আর যান না। প্রধানমন্ত্রী একবারের জন্য যান না, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। এরকম পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে কালকে দিল্লিতে রাজধানীর বুকে অবস্থান করেছেন বিভিন্ন গণতান্ত্রিক দল, বিজেপি ছাড়া অংশগ্রহণ করেছেন, দাবি কি তুলেছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করতে বলো, ওখানে শান্তি ফিরিয়ে আনতে পারছে না। প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছে 19 মাস দেখেছি, আপনাকে আর 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে মণিপুর যান, আমাদের সমস্যা বুঝুন, আলোচনা করুন, সমাধান করার ব্যবস্থা করুন, না হলে আমাদেরটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন করতে গেছেন
আমাদের ত্রিপুরামথার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন করতেই পারেন। কি করবেন তিনি ত্রিপুরা এসে? এই যে সমস্যা চলছেন, অমিত শাহ জানেন না এগুলো? জানেন তো, এসে কি বলবেন? এডিসির জন্য কি বলবেন? ত্রিপুরার জন্য কি বলবেন? এই যে সমস্যা পীড়িত মানুষ তাদের জন্য কি বলবেন? কেন্দ্র তারা, রাজ্য তারা। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই প্রতারণা, ছলনা, প্রবঞ্চনা উভয় দিক থেকে, একদিকে যেমন বিজেপি আইপিএফটি, আরেকদিকে ত্রিপুরামথা, তারা ধরা পড়ে গেছে। তো ধরা পড়লে তো শুধু হবে না, সমস্যাটার সমাধান চাই। তাই আপনাদের কাছে আমরা যেটা আবেদন করব, লড়তে হবে। ভয়ের কাছে মাথা নত করলে চলবে না। ভয়ের কাছে মাথা নত করে নিজেকে যদি গৃহবন্দী করে রাখেন, জিনিসের দাম কমবে, টাকার দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বন্ধ হবে, কাজ পাবেন, মজুরি বাড়বে, কেনবার ক্ষমতা বাড়বে, আপনার ছেলের চাকরি হবে, কৃষির সমস্যার সমাধান হবে, উৎপাদন বাড়বে, দ্বিগুণ তিনগুণ হবে, ভাঙা ঘর জোড়া লাগবে, কর্মচারীরা তাদের দিয়ে এখনো বাকি আছে পাবেন, দোকান হাট কেনা বেচা যেখানে বন্ধ হয়ে আছে, ধার দেনা করে পুঁজির জোগাড় করে যে জিনিস কিনেছেন তার পয়সা ফেরত দিতে পারছেন না, মালিকের টাকা দেখাচ্ছেন, এই সমস্যা থেকে রেহাই পাবেন না। এই পরিস্থিতিতে লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা দল মতের কথা বলছি না, দল মত নির্বিশেষে গ্রামের যে বর্তমান জ্বলন্ত সমস্যাগুলো, যে বিষয়গুলো এখানে বললাম, এগুলো তো সিপিআইএম এর সমস্যা না। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস থেকে আরম্ভ করে সমস্ত সাধারণ মানুষ যে দলকে সমর্থন করে ভোট দেন, তারাও তো এই সমস্যাগুলি ভুগছেন। এই সমস্যাগুলো যদি সুরা চান, সমাধান চান, লড়াই ছাড়া কোনো বিকল্প নাই। লড়াই অংশগ্রহণ করতে হবে। দেয়াল তো পিঠে, আর কোথায় যাবেন আপনি? পেছনে কার কাছে মাথা নত করবেন? এখন আপনি লক্ষ্য করবেন, বিজেপির লোকের বাড়িঘর লুণ্ঠন করছে বিজেপির ছেলেরাই। কারণ 5 বছর পর ভোট আসলে সেখানে রিগিং করার জন্য এই মাসলের দরকার হয়, তাদেরকে ব্যবহার করে তখন কিছু টাকা দেয়। মাঝের 5 বছর তার কোনো টাকা নাই। এরকম জায়গায় তারা যখন যায় তখন বলে লুটে পুটে খাও। কোথায় লুটে পুটে খাবে? বিজেপির লোক তাদের মধ্যে যাদের পয়সা কড়ি আছে, সোনাদানা আছে, তাদের বাড়িতে ঢুকছে, দরজা ভাঙছে, আলমারি ভাঙছে, সোনাদানা লুট করছে, বাধা দেওয়ার চেষ্টা করলে পর আক্রমণ করছে, রক্ত ঝরাচ্ছে, মাথা ফাটাচ্ছে। এগুলি কি তৈরি করে কোথা? বিলুনিয়াতেও ঘটছে, উদয়পুরেও ঘটছে, সাব্রুমেও ঘটছে, শান্তির বাজারেও ঘটছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে। সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সেখানে দেখা যাচ্ছে হাত জোর করে চোখের জলে বুক ভাসিয়ে মহিলা বলছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, আমরাও তো বিজেপি, এই যে আপনারা এখন সরকার চালাচ্ছেন, এই দেশের নির্বাচনে আমরা তো বিজেপির কাজ করেছি, এটা বলছেন না। অনেক প্রকৃত ভোটারকে ভোট দিতেই যেতে দেননি মহিলারাও, তারা বলছেন চোখের জল ফেলে, এই জন্য আমরা আপনাদের জন্য কাজ করলাম। আমরা এখনো বিজেপির ছেলেরা আমাদের আক্রমণ করছে, তাদেরকে বলছে তোমরা আমাদের উপর আক্রমণ করছো কেন? কোনো কথাই তারা শুনতে চাইছে না। তারা বলবার চেষ্টা করছে তোমাদের এত কিছু আছে, আমাদের তো কিছু নাই, আমাদের দেখবার কোনো লোক নাই, খোঁজ নেওয়ার কোনো লোক নাই, তা আমরা বাঁচবো কি করে? কাজে এখান থেকে ভাগ বসাতে এসছে, বাধা দেওয়ার চেষ্টা করো না। এই কথা বলার পর তারা মুখ্যমন্ত্রীকে বলছেন দয়া করে আমাদের রক্ষা করুন। দেখেছেন কেউ মুখ্যমন্ত্রী বা বিজেপির কোন মন্ত্রী তাদের দলের লোক চোখের জলে বুক বসিয়ে সাহায্য চাইছেন? এদের বাড়ি থেকে খোঁজখবর নিয়েছেন কেউ? দেখেছেন না। তারা ফুর্তি করছেন আগরতলায় দুর্গাপূজার ভাসানের দিন, শহরের মধ্যে, নাচা গানের মধ্যে। এগুলো খোঁজখবর নেওয়ার সুযোগ কোথায়? কাজে এরকম একটা জায়গায় চলে গেছে। ফলে বাইক বাহিনী তারা উপলব্ধি করতে পারছেন, মাসলম্যান তারা উপলব্ধি করতে পারছেন যে আমাদেরকে সমাজ বিরোধী হিসাবে এরা যেহেতু ভোট পাবে না বুঝতে পারছে, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিলে 18 নির্বাচনের মতো
তাহলে এরা ভোট দেবে না, তারা সরকার আসতে পারবে না। তখন আমাদের ব্যবহার করে, মানুষের ভোটের অধিকার হরণ করছে, তাদের ভোট লুট করতে আমাদের ব্যবহার করছে। আমরা সমাজের মধ্যে সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছি। কেউ কেউ আমাদের গুন্ডা বদমাশ বলে। এটার জন্যই কি আমাদের জন্ম? এর জন্য কি বিজেপি? তো কি লাভ হলো? কাজে এই পরিস্থিতির মধ্যে তাদের মধ্যে কিন্তু বুদ্ধোদয় হচ্ছে। এটাই জীবনের অভিজ্ঞতা, এটাই মানুষের সঙ্গে পশু পাখির পার্থক্য। কাজে এই পরিস্থিতিতে যেটা বলতে চাইছি, এই সমস্যাগুলো এগুলো কিন্তু সিপিআইএম এর সমস্যা না, শুধু বামফ্রন্টের সমস্যা না, মানুষ নির্বিশেষে, দলবদ্ধ নির্বিশেষে সাধারণ সমস্যা। তাহলে প্রশ্নটা কি? শুনছে না যে সরকার, তাকে শুনতে বাধ্য করতে হবে। বাধ্য করার জন্য কি চাই? লড়াই চাই, সংগ্রাম চাই। কাজে এই লড়াই একদিন একটা মিছিল করে ছেড়ে দিলে চলবে না, ধারাবাহিক পদ্ধতিতে। আপনার রাস্তায় মাঠে ফসল ফলাতে পারছেন না, বিদ্যুৎ নাই, সেচ নাই, পানীয় জলের মেশিন চলছে না, স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, ঔষধ পাচ্ছেন না, রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, সন্তান সম্ভব মাকে গাড়ি যায় না বলে কাঁধে করে আগের মতো 30-35 বছর আগে যেভাবে আনতে হতো সেভাবে ভারে করে হাসপাতালে আনতে হচ্ছে। এগুলো তো সব মানুষের সমস্যা। এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই যদি না করেন, এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে গিয়ে চাপ সৃষ্টি না করেন, তারা জানে না এই সমস্যাগুলো মনে করার কারণে চাপ সৃষ্টি করতে হবে। পোস্টার লাগান, বিডিওর কাছে ডেপুটেশনে যান, মহকুমা শাসকের কাছে পরবর্তী সময় ডেপুটেশনে যান। আপনার নিজের এলাকায় সপ্তাহে 2টো বাজার হয়, সেই বাজারে একটা ছোট্ট মিছিল করুন, একটা টেবিল পেতে তার উপর দাঁড়িয়ে চুঙা মুখে দিয়ে করুণা রায়রা যেভাবে বক্তৃতা করতেন 15-20 মিনিট বক্তৃতা করুন। যদি ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে হন, একজন ট্রাইবেল ভাষায় বলুন আর একজন নন ট্রাইবেল বাংলা ভাষায় বলুন, লম্বা নিয়ে সময় নিয়ে বক্তৃতা করার দরকার নাই। তাতেও যখন কিছু হচ্ছে না, ডিএম এর সঙ্গে দেখা করুন। তাতেও যখন কিছু হচ্ছে না, যান বাজারে ফিরে অবস্থান করুন, বাজারে 2 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা করে মানুষকে বুঝান। দেখুন, এই সমস্যা তো কোনো দলীয় সমস্যা না, আপনার আমার সবার সমস্যা। কেউই তো কথা শুনছে না, সরকার কোথায়? এই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সামনের দিনে আরো বৃহত্তর সংগ্রাম করার জন্য। তাতেও যখন হচ্ছে না, তাহলে কি করতে হবে? বাজারে রাস্তা রুখো করুন। এটা শুধু সাবরুম থেকে আগরতলার যাওয়া রাস্তার দরকার নেই। আপনার গ্রামের যে বাজার, আপনার পঞ্চায়েতের যে বাজার, বাইরে থেকে গাড়ি যায়, আপনার বাজার থেকে গাড়ি শহরে আসে, আপনারা আসা যাওয়া করেন, 1 ঘন্টার জন্য রাস্তা রুখো করুন না। চক্ষু চোরক আছে, কেউ কেউ জিজ্ঞাসা করবে কি হচ্ছে, রাস্তা রুখো কেন হচ্ছে, বলে এই আমাদের সমস্যা, এই আমরা করেছি। কেউই কোনো কথা শুনছে না। কাজে প্রতিবাদের একটা ধরন, গণতান্ত্রিক অধিকার, আমরা এর ভিত্তিতে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য করছি। যদি কেউ সে চক্ষু রাঙায়, তাকে বলতে হবে চোখ রাঙাচ্ছেন কোন সাহসে? এই সমস্যা কি শুধু আমার সমস্যা? আমাদের গ্রামের মানুষের সমস্যা। আপনি এই গ্রামের মানুষ, আপনার এই সমস্যা নাই? যদি না থাকে তাহলে তো হয়েই গেল। তাহলে আমরা সবাই আপনার বাড়িতে যাই, আপনি আমাদের সমস্যাগুলি সমাধান করে দিন, খাওয়া পড়ার ব্যবস্থা করুন, রাস্তার উপর দরকার নাই। দেখবেন 5 জন এসে যখন চোখ রাঙিয়ে কথা বলছে, আপনারা যখন পাল্টা চোখ না রাঙিয়েও শান্তভাবে বিষয়গুলি তুলে ধরছেন, 5-এর মধ্যে 3 জন আস্তে আস্তে সরে যাচ্ছে, 2 জন তারপরও মাথা নাড়াবার চেষ্টা করছেন, কিন্তু আপনি চালিয়ে যাবেন। তাতেও যদি কিছু না হয়, আপনার বাজার একদিন বন্ধ করুন না, খালি ত্রিপুরা বন্ধে অংশগ্রহণ করবেন, বিলুনিয়া বন্ধে অংশগ্রহণ করবেন। কেন আপনার পঞ্চায়েতের বাজার বন্ধ করা যায় না সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা? এই পর্যায়ে ধীরে ধীরে আপনাকে যেতে হবে। আইন অমান্য, অফিস ঘেরাও, এগুলো পরে হোক না, এগুলি করুন না। লাল ঝান্ডা নিয়ে আন্দোলন করতে গেলে অনেকে আসতে চাইবেন না, দরকার নাই। লাল ঝান্ডা নেওয়ার দরকার নাই। ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিলে অনেকে বলবেন এটা তো আমরা দেই না, আমরা তো অন্য স্লোগান দিতে অভ্যস্ত। ঠিক আছে, তোমার স্লোগানও তুই দিও না, আমি আমার পার্টির স্লোগান দিব না, আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলবো, কোনো আপত্তি নেই আমাদের। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমরা কি চাই? মানুষের জীবনের দৈনন্দিন যে জ্বলন্ত সমস্যাগুলো, এগুলো সুরাহা চাই, সমাধান চাই। শুধু এমএলএ মন্ত্রী তৈরি হওয়ার জন্য আমরা তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি না। কাজে এই জায়গায় এই সমস্যা থেকে বেরোবার জন্য সামনের দিনে লড়াই ছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নাই।
পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে, এটা আজকের মিটিং থেকেই বোঝা যাচ্ছে। আপনারা অনেক মানুষ এসছেন। আমি আপনাদের এখানে আসার আগে বিশাল করে পার্টির সম্মেলন, গত বছর সম্মেলন করেছে আগরতলায় গিয়ে, এলাকায় সম্মেলন করতে পারছে না, এবার বিশাল করে সম্মেলন করছেন। গত পরশুদিন তাদের পোস্টার ফেশন সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে বিশাল করে। তারপরেও সন্দেহ হয়েছিল এত সমস্ত কিছুর পর ডেলিগেটরা আসবে কিনা। আমি এসে যখন জিজ্ঞেস করলাম 11:10 ভানুলাল সাহা বলছেন মোট যতজন প্রতিনিধি আসার কথা এখন পর্যন্ত একজন মাত্র কম, বাকি সবাই এসে গেছেন। অসাধারণ ঘটনা। এর আগের সম্মেলনে প্রায় 25 ভাগ ডেলিগেটই আসেন। আমি সেখানে 1 ঘন্টা 10 মিনিটের মতো কথা বলে এসেছি। এই তো পরিস্থিতি। ফেস্টুন নষ্ট করেছেন, ফ্ল্যাগ নষ্ট করেছেন, পোস্টার নষ্ট করেছেন, চোখ রাঙিয়েছেন, হুমকি দিয়েছেন, ডেলিগেট আটকাতে পারেন। আপনাদের এর আগে যেভাবে আটকাবার চেষ্টা করতাম, আজকের মিটিং এটা কি ভোটের মিটিং? কিছু পাওনাদারের মিটিং? রাজনীতি বুঝবার জন্য এসছেন, দেশের অবস্থা বুঝবার জন্য এসছেন, রাজ্যের অবস্থা বুঝবার জন্য এসছেন, পার্টি কি ভাবছে জেনে নেবার জন্য আসছেন। আপনাদের কি করতে হবে এই সম্পর্কে পার্টির কি পরামর্শ, এটা বুঝে নেওয়ার জন্য এসছেন। এটা হচ্ছে রাজনৈতিক চেতনা। এতে আপনারা এসছেন শত শত মানুষ। বিশাল বড় মিটিং আগে যেভাবে হতো সরকারে থাকলে যা হয় সেরকম ভাবে করা কঠিন, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই জায়গাটা হচ্ছে মৌলিক পরিবর্তনটা। এই জায়গাটার মধ্যে আপনারা যারা নেতৃত্বে আছেন, পার্টির নেতৃত্বে বিভিন্ন যে গণতান্ত্রিক সংগঠন, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, এই যে সংগঠনগুলো আছেন, মহিলা, উপজাতি, তফসিলি, সেই সংগঠনের যারা নেতৃত্ব মিলিতভাবে এলাকা ধরে ধরে 3টা 4টা 5টা দাবিকে সামনে এনে জ্বলন্ত বিষয়কে সামনে রেখে লড়াই শুরু করুন। সারা বিলোনিয়াতে একসাথে করা যাবে না। আপনার 15টা 16টা 17টা লোকাল আছে, 1টা 2টো দিয়ে আরম্ভ করুন না। 1টা 2টো জায়গায় দাবিগুলো এমন নেবেন যে দাবিগুলো সরকারের দেওয়ার ক্ষমতা আছে। সমাজতন্ত্রের কথা বলছি না তো আমরা বলছি এটা চাই, এটা সরকারের দেওয়ার দায়িত্ব। আগে সরকারের কাছে চাইলেই পেতাম, তোমরা খবরও নিচ্ছ না, দিচ্ছ না, তার জন্য এগুলো আমাদের দিতে হবে। কাজে যতক্ষণ না পাচ্ছেন একটা মিছিল করে ছেড়ে দেবেন না, একটা ডেপুটেশন দিয়ে ছেড়ে দেবেন না। আমি তো অনেকগুলো ধাপের কথা বললাম, তার বাইরেও আরো 2টা 3টা ধাপ আছে। ধাপে 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 গিয়ে সরকারকে বাধ্য করতে হবে, মাথা নোয়াতে বাধ্য করতে হবে দাবি আদায়ের জন্য। 5টার মধ্যে 3টা দাবিও যদি আদায় করতে পারেন, পাশের যে এলাকা উৎসাহিত হবে, তাকে দেখে এর পাশের এলাকা উৎসাহিত হবে। এভাবে বিলোনিয়া উৎসাহিত হবে, বিলোনিয়া হলে সাবরুম উৎসাহিত হবে, সাবরুম বিলোনিয়া উৎসাহিত হলে শান্তিরবাজার উৎসাহিত হবে। এভাবেই তো ত্রিপুরা উৎসাহিত হবে। এই জায়গা থেকে ঘুরে রুখে দাঁড়িয়ে এই যে জনবিরোধী সরকারটা, দুর্নীতিতে আপাস তোলা, পয়সা ছাড়া এই সরকারের অফিসে গিয়ে কোনো কাজ দেখে এখন করা যায় না। এই জায়গা থেকে ত্রিপুরাকে যদি উদ্ধার করতে চান, নিচেরা যদি বেঁচে পড়তে থাকতে চান, ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, রক্ষা করতে চান, লড়াই ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সারা দেশে এই 6 মাস 7 মাসের ব্যবধানে যে সরকারটা এসছে ধাক্কা খেয়েছে। বিজেপি একটাই আবার 3য়বারের জন্য সরকার করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আসন কমেছে, ভোট 1.1 কমেছে। অন্য দলের আরো 2-1টা নতুন দল মিলে সরকার চালাচ্ছে, কিন্তু তার নীতির কোনো পরিবর্তন নাই। জনবিরোধী ভূমিকা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে, বেকার সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা নাই। এই যে জায়গাটা, এর পাশাপাশি বিরুদ্ধে লড়াই আন্দোলন যাতে সংগঠিত হতে না পারে, তার জন্য ধর্মের কথা বলে মানুষের মধ্যে বিভেদন তৈরি করার চেষ্টা করছে, মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করছে, স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে, বুদ্ধিস্টের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করছে। কাজে ওখানে সারা ভারতবর্ষে এরা যা করছে, ত্রিপুরাতে অন্য কাজে একই জিনিস করার চেষ্টা করছে, ফারাক কিছু নাই। তাই সারা দেশে কৃষক নামছে, ক্ষেত মজুর নামছে, শ্রমিক নামছে, ছাত্ররা, যুবকরা নামছে, এবং বিভিন্ন কলে কারখানায় সেখানে আলাদা আলাদাভাবে শ্রমিকরা সংগঠিত হচ্ছে। শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক ইত্যাদি যে সমস্ত কর্মচারী, তারাও তাদের নিজ নিজ এলাকায় দাবি দেওয়া নিয়ে তারা তাদের যে সংগঠন, তার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ বুঝতে পারছে লড়াই ছাড়া
এই সরকারের উপর চাপ সৃষ্টি করা ছাড়া বেঁচে পড়তে থাকার ন্যায্য দাবি আদায় করা সম্ভব হবে না। কাজেই ঐক্য চাই, ঐক্যের মধ্যে দিয়ে লড়াই, লড়াইয়ের মধ্যে দিয়ে নূতন শক্তির সমাবেশ, এই সামগ্রিক শক্তিকে এক করে তার উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে। ভোট যখন আসবে তখন, এখনই বসে বসে ভোটের হিসাব 23-এ হলো না, আবার 28-এ হবে, এখনো তো মিছিল টিছিল করে লাভ নেই, ভোট যখন আসবে 2 মাস আগে বেরোবে, এই চিন্তা যারা করছেন তারা সুবিধাবাদী। তারা লড়াই থেকে মুখ বাঁচাবার, পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। তারা ভোটের সময় ঠিকমতো কাজ করেন, মনে করার কোনো কারণ নেই, তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই। যারা আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। ভোট যখন আসবে তখন লড়াই হবে, ওটা একটা লড়াই, এখন ভোটের চিন্তার দরকার নেই। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিনে বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। বিলোনিয়া এটা তো ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। রক্ত ঘামের বিনিময়ে শহীদানের মধ্য দিয়ে এই বিলোনিয়া কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। সেই পার্টির উপর আক্রমণ আসবে না এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু আক্রমণে এই পার্টিটাকে একটা জায়গায় আটকে রাখা যাবে এটা অসম্ভব। এটা অতীতেও যেমন প্রমাণিত হয়েছে, এখনো আপনাদেরকে ঘুরে দাঁড়িয়ে এটাকে প্রমাণ করতে হবে যে বিলোনিয়াকে আটকে রাখা যাবে না। বিলোনিয়া শুধু বিলোনিয়ার জন্য না, সারা ত্রিপুরার জন্য মানুষকে তার সমস্যা থেকে মানে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সুরার আদায় করার জন্য যে লড়াই, সেই লড়াইকে সেখানে উৎসাহিত করার প্রশ্নে বিলোনিয়া তার মাটিতে দাঁড়িয়ে সে লড়াই করার মধ্য দিয়ে তার যে দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, সেই দায়িত্ব সে লাল ঝান্ডা কাঁধে নিয়ে প্রতিপালন করার ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আপনারা এখান থেকে যাবেন। সম্মেলন আমাদের আরম্ভ হবে বিকেলবেলা। সেই সম্মেলনে সামনের দিনে গত 3 বছর এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে গিয়ে কোথায় সাফল্য, কোথায় অসাফল্য, কোথায় দুর্বলতা, কোথায় খামতে, কোথায় ঘাটতে, এগুলো যেমন পর্যালোচনা হবে। এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এর ভিত্তিতে সামনের দিনে আমরা কি পদ্ধতিতে এগোবো, আমি যে বিষয়গুলি বলার চেষ্টা করলাম, এগুলিকে মাথায় রেখে তার বাইরেও যদি অতিরিক্ত অন্য কোনো পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন থাকে, এই সম্মেলনের প্রতিনিধিরা, আপনারাই যাদেরকে বাছাই করে পাঠিয়েছেন, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, এগুলো আপনাদের কাছে যাবে। আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে এই আবেদন করে আমার কথা শেষ করব, এই সম্মেলন থেকে যে আবেদন আপনাদের কাছে যাবে, আপনাদের এই সমস্যা থেকে মুক্তি লাভের প্রশ্নে, সেই আবেদনকে সাড়া দিয়ে তাকে বাস্তবায়িত করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন এবং পার্টির নেতৃত্বকে আপনাদেরকে সাথে নিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা সেখানে যোগ্য ভূমিকা গ্রহণ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।